ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গোটা বাংলাদেশই আসলে একটি নির্বাচন আশা করতেছে, সুন্দর নির্বাচনের। বাংলাদেশের মানুষ আসলে সব কাজের মধ্যে একটা উৎসব আনন্দ খুঁজে নেয়, এটাও একটা বিষয়। কিন্তু যে কোনো একটা বিষয় হলেই সেই বিষয়ের মধ্যে যে কোনো একটা ঘটনার মধ্যে থেকেই তারা বাংলাদেশের মানুষগুলো আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করতে চায়। তো সেই ক্ষেত্রে বর্তমানে গত এই 1.5 বছরের অধিক সময়, এই সময় ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি সুন্দর একটি সময় বেছে নিয়ে রমজানের আগে নির্বাচনটা দিচ্ছেন এবং সেই নির্বাচনের জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজনই নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। এই জেনারেশন, বিশেষ করে 24-এর যারা যোদ্ধা, যারা জীবন দিলেন এবং যারা এখন বেঁচে আছেন, যোদ্ধারা যারা জীবন দিলেন তারা তো একটা স্বপ্নকে লালন করে জীবন দিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশটা বৈষম্য মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, টেন্ডারবাজি মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। এই দেশটা বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ৭১-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করার চেতনাকে তারা ধারণ করেছে। এই জেন জি তারা মনে করে যে আমরা আগামীতে একটি সুন্দর সরকার চাই, যে সরকারটা দেশের সকল মানুষের জন্য কাজ করবে, বিশেষ করে বাংলাদেশের জন্য কাজ করবে। নির্বাচনী আসন পিরোজপুর 2। পিরোজপুর 2-এর মধ্যে সবথেকে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের জন্য যেটা সবথেকে বড় সমস্যা, সে হলো আমাদের নদীবেষ্টিত এলাকা। নদীবেষ্টিত এলাকা এবং আমার নদী, কচা নদী বলেন, সন্ধ্যা নদী বলেন, এই নদীগুলো খরস্রোতা, যার কারণে আমার নদী ভাঙনটা আমাদের জন্য খুব বেশি একটা বড় ধরনের সমস্যা। এটা একটা। দ্বিতীয় সমস্যা হলো লবণাক্ততার কারণে মানুষের, পুরুষ ভাইদেরও একই রকম নানান রকম সমস্যার সৃষ্টি হয়। লবণাক্ততার কারণে আপনার পানি, সুপেয় পানি আমরা পাই কম। আবার লবণাক্ত মাটির কারণে আমরা নারিকেল ভালো পাই, সুপারি ভালো পাই, আমরা ভালো পাই, এটা আবার একটা বিষয় আছে। তো এই লবণাক্তটাকে কতটুকু সহনীয় পর্যায়ে নেওয়া যায় এবং নদী ভাঙনকে কতখানি রোধ করা যায়, এইটা একটা বিষয় আমার মাথার ভিতরে আছে। যদি ভবিষ্যতে আল্লাহ তাআলা সুযোগ দেন, তবে বাঁধের মাধ্যমে ব্লক ফেলে ফেলে একটা নদী ভাঙন, নদীকে সংরক্ষণ করে, পরিবেশকে সংরক্ষণ করে রাস্তাঘাট তৈরি করা। পিরোজপুরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার সম্মানিত পিতা, আমার বাবা, তিনি 2 বার এমপি ছিলেন এবং তিনি নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো প্রতিটি পালন করার পরেও আরও বেশ কিছু কাজ তিনি করে গেছেন, যে কাজগুলো পরবর্তী সরকার উদ্বোধন করছেন। তা আমরা, এবং তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা তার সন্তান হিসাবে সরকারের কোনো কাজের মধ্যে পার্সেন্টেজ নেওয়া কিংবা নিজেরা টেন্ডার নিয়ে বৈধ পন্থায় হলেও, অবৈধ পন্থা বাদই দিলাম, বৈধ পন্থা নিয়েও আমরা কোনো কাজবাজের মধ্যে বা মানুষের কাজের মধ্যে বাধার সৃষ্টি হইনি, ব্যবসা করিনি, বরঞ্চ জনগণকে যতভাবে সহযোগিতা করা যায় সেই সমস্ত সহযোগিতাগুলো আমরা করার সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। বাবার স্বপ্নগুলো তো অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করতেই হবে ইনশাআল্লাহ। তবে আমি তো আর এখানে নমিনেশন চাইনি। আমার দল মনে করেছে এখানে আমার নির্বাচন করলে আমার জন্য, দলের জন্য সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জামাত ইসলামী সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয় যে কাকে কোন জায়গায় প্রার্থী করা হবে, তবে সেটার জন্য তারা জনমত যাচাই করে। তো জনমত যাচাই করে সেইখানে তারা মনে করছেন যে আমাকে পিরোজপুর 2 আসনে দিলে আসনের জন্য সুবিধা হবে, দলের জন্য সুবিধা হবে, সেই কারণে আমাকে দিয়েছেন। আমাকে যখন দিছে তখন তো আমি অবশ্যই চিন্তা করি যে সংগঠনের যে চিন্তা চেতনা আছে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে,
এবং সেই সাথে আমার বাবার ব্যক্তিগতভাবে আমার বাবার জন্মস্থান, আমাদের দাদাবাড়ি, নানাবাড়ি, এই এলাকা হিসাবে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তো আমি একটা চেষ্টা অবশ্যই করবো ইনশাআল্লাহ। এই শহীদ শরীফ ওসমান হাদির একটা কথা আছে, ফেসবুকে আমি এটা দেখেছি, বক্তব্যটা আমি সরাসরি শুনিনি, ফেসবুকে দেখেছি। তিনি বলছিলেন এই কথা যে আমি আল্লামা সাঈদী সম্পর্কে কথা বলতে গেলে আমাকে জামাত ট্যাগ দেওয়া হয়, আমি বেগম খালেদা জিয়ার সম্পর্কে কথা বলতে গেলে আমাকে বিএনপির ট্যাগ দেওয়া হয়, আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমি বাংলাদেশি দালাল, এটা বললে আমি বেশি খুশি হই। আমি ওই একই কথাটা, ওই শেষ কথাটা আমি বলতে চাই, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশি দালাল। আমি ভারত কেন, পাকিস্তান কেন, বিশ্বের কোনো দেশ, একদম ক্ষুদ্র দেশ যদি ভুটানও হয়, আমি তার আধিপত্য মানতে রাজি না। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, অনেক দেশ আছে, অনেক ক্ষমতাশালী দেশ আছে, বিশ্বের সবথেকে ক্ষমতাশীল দেশগুলোও যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, আমি বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার জীবনকে বাজিয়ে রাখতে রাজি আছি। এবং একইভাবে আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীও একইভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা তাদের সকলের যার যা আছে তাই নিয়ে চেষ্টা করবেন। সেইখানে কোনো ধরনের দ্বিমত বা কোনো ধরনের আপোষ করার কোনো ধরনের সুযোগ আমাদের নাই।